দর্শক স্বাগত জিটিভি সংলাপে। সঙ্গে আছে আমি অঞ্জন রায়, আছেন সুভাষ সিংহ রায়, আছেন আব্দুল ওয়াদুদ দারা এমপি, আছেন ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান। আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা শুরু করতে চাই, আমরা চেষ্টা করব এই মাসটি যে প্রসঙ্গে কথা বলতে, সেক্ষেত্রে কোথায় প্রসঙ্গটির ব্যাপকতার কাছে অতিথিদের পরিচয়টি নগণ্য এবং তাদের প্রত্যেককে আপনারা চেনেন, তারা প্রত্যেকে আমাদের পরিচিত মুখ। আমরা শোকের মাস আগস্টের প্রথম প্রহরে প্রবেশ করেছি। আমরা দুর্ভাগা বাঙালি জাতির আত্মপরিচয় এনে দিয়েছিলেন যে মহান মানুষটি, বাঙালিকে স্বাধীনতা শব্দটিকে পরিচিত করেছিলেন যে মহান মানুষটি, সেই মানুষটিকে আমাদেরই কতিপয় হত্যা করেছিল। কিন্তু জীবন যেখানে সদা জাগ্রত, মৃত্যু সেখানে শেষ কথা নয়, বঙ্গবন্ধুর জন্যও নয়। বঙ্গবন্ধু প্রতিনিয়ত আরও আমাদের নিকটে আসছেন, নতুন প্রজন্মের নিকটে আসছেন। কারণ বাংলাদেশ যতদিন থাকবে, এই 56,000 বর্গমাইল এখন বলা যাবে না, কিছুক্ষণ আগে আমাদের মানচিত্রের আকৃতি কিন্তু বেড়েছে। এই মানচিত্র যতদিন থাকবে, লাল সবুজের পতাকা যতদিন থাকবে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যতদিন থাকবে, যতদিন পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলাদেশের একজন নাগরিক থাকবেন, ততদিন বঙ্গবন্ধু থাকবেন। আজকে এই প্যানেলে যারা রয়েছেন, তারা যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনাটি ঘটেন, তখন কেউ ছিলেন কিশোর, কেউ ছিলেন ছাত্র, কেউ ছিলেন শিশু। এবং এই প্যানেলের প্রত্যেকের বড় হয়ে ওঠে ঠিক সেই সময় যখন বাংলাদেশটি মানচিত্র এবং পতাকাবাদে সব কিছুতে একটি পাকিস্তানের ভাবধারার বাংলাদেশ হতে চলেছিল। সেটি এমন একটি সময় ছিল যখন হঠাৎ করেই সব কিছু পাল্টে যাচ্ছিল। স্বাধীনতার অল্প পরেই স্বাধীনতার পক্ষের মুক্তিযোদ্ধারা হয়ে পড়ছিলেন বিপন্ন, সংখ্যালঘু। আর যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, যারা হয়তো সেই 20 বা 22% অংশ, যারা 70-এর নির্বাচনে বঙ্গবন্ধুকে ভোট দেননি, তারাই হয়ে উঠছিলেন সংখ্যাগুরু। সেই সময় থেকে অতিক্রম করেছে বাংলাদেশ। জাতির জনকের হত্যাকারীরা তাদের একদম আইনি কাঠামোতে চূড়ান্ত শাস্তিটি পেয়েছেন। যে দু একজন এখনও দেশের বাইরে পলাতক রয়েছেন, তাদেরও আমরা ফিরে পাবো এমনটি আশা করি। আমরা আলোচনা শুরু করতে চাই এই শোকের মাসে আগস্টে। আমরা আবর্তিত হচ্ছে চাই পুরো মাসই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন শ্রেণী থেকে, পেশা থেকে, বয়স থেকে, মানুষ যারা আমাদের সম্মানিত অতিথিরা আছেন তাদের কাছ থেকে আমরা আলোচনা শুনব। আজকে তার প্রথম দিন। সুভাষ সিংহ রায়। অঞ্জনদা, আপনাকে ধন্যবাদ। আমি খুব মন দিয়ে আপনার এই ভূমিকা বক্তব্য শুনছিলাম এবং প্রতিটা শব্দ, আপনার কণ্ঠ থেকে উচ্চারিত শব্দের এক একটা অনেক বড় আকারের শব্দ দোতনা তৈরি করে, অনেক বড় ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা অনেকে করেছেনও। আমি প্রথমে স্মরণ করছি কবি নির্মলেন্দু গুণের কবিতার কয়েকটি লাইন দিয়ে। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়, অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, গণসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার সেই অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, বোধ করি বলবার অবকাশ রাখে না। 1947 সালে 15ই আগস্ট যখন ভারত থেকে বিভক্তি হয়ে গেল দুটি রাষ্ট্র, এবং সেখানেই পাকিস্তানের যখন জন্ম হলো, অপরাষ্ট্র পাকিস্তান, অপরাষ্ট্র পাকিস্তানের জন্ম হলো, এই অপরাষ্ট্রের জিনিসটি মাথায় এসেছিল শেখ মুজিবের মাথায়। উনি 3.5 মাস আগে তার ইসলামিয়া কলেজের ছাত্রাবাসে তার সহকর্মীদেরকে নিয়ে বলছেন যে এই পাকিস্তানের জন্য আমি লড়াই করেছি, সেই পাকিস্তান আমার দেশ না, আমার ফিরে যেতে হবে বাংলাদেশে। একেবারে উদ্ধৃতি দিয়ে বলছি, ফিরে যেতে হবে বাংলাদেশে। সেই ছিলেন শেখ মুজিব। যে কারণে অন্নদাশঙ্কর রায় তার বঙ্গবন্ধু মৃত্যুর 2 দিনের মাথায় একটা অসাধারণ প্রবন্ধ লিখেছিলেন, যদিও সেই প্রবন্ধটি দেশ পত্রিকায় তখন ছাপা হয়নি। কেন ছাপা হয়নি তার বিস্তারিত ব্যাখ্যা অন্নদাশঙ্কর রায় তার আরেকটি প্রবন্ধে দিয়েছিলেন অনেক পরে। উইলিয়াম শেক্সপিয়ার তার জুলিয়াস সিজার যে নাটক আমরা জানি, সেখানে মার্ক অ্যান্টনির যে উদ্ধৃতি ছিল, হিয়ার ইজ এ মর্নিং রোম, এ ডেঞ্জারাস রোম, বাংলায় দাঁড়ায় শোকাতুর রোম, বিপজ্জনক রোম। বঙ্গবন্ধু মৃত্যুর পর এটি বিপজ্জনক বাংলাদেশ তৈরি হয়। এবং ব্রায়ান ব্যারন নামে একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন, বিবিসির দূরপ্রাচ্য সাংবাদিক।
তিনি 1975 সালে 15ই আগস্টের পরপরই বাংলাদেশে প্রবেশ করেন। তখনকার যে ইন্টারকন্টিনেন্টাল হোটেল, সেই হোটেলে কয়েকজন বিদেশি সাংবাদিকদের সাথে তাকে আটকে রাখা হয়। তিনি এখান থেকে ছাড়া পেয়ে যখন দিল্লি হয়ে যখন বিলেতে যান, সেখানে যে তিনি যেই লেখাটি লেখেন, সেই লেখার উদ্ধৃতি ছিল যে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি শেখ মুজিবের বাসগৃহ, তার কবরস্থান বাঙালির দর্শনীয় স্থানে পরিণত হবে, তার কবরস্থান পরিণত হবে বাঙালির তীর্থভূমিতে। শেখ মুজিবকে কেউ আটকে রাখতে পারবে না। আজকে আমাদের এই সময় মনে রাখা দরকার যে বঙ্গবন্ধু শেখ মুজিব সেই নেতা, যেই নেতা 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের একজন বিখ্যাত রাজনীতিবিজ্ঞানী নিরঞ্জন মজুমদার একটা লেখা লিখেছিলেন, শেখ মুজিব ও রক্তাক্ত বাংলা। সেই লেখায় তিনি উল্লেখ করেছিলেন আমাদের বাঙালি জাতির ইতিহাসে কেউ কেউ একটি পংক্তি, কেউ কেউ একটি পাতা, কেউ কেউ একটি অধ্যায়, কিন্তু শেখ মুজিব সমগ্র ইতিহাস। ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। জনাব আব্দুল ওয়াদুদ দারা, আপনার কাছে জানতে চাই সেই সময়টির কথা, 1975-এর কথা, এবং সেই ইতিহাসটি আমরা জানি, কিন্তু আমরা যারা ওই সময় বড় হয়ে উঠেছি, কম বেশি নিকটবর্তী বয়সের মানুষ, আমাদের কাছে আমাদের সেই সময়টি কেমন ছিল? ধন্যবাদ অঞ্জনদা। জাতির জনক মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ মাসে আজকে এই আলোচনায় আমাদের মতো ওই প্রজন্মের মানুষদের ডেকে আপনি আলোচনা করার যে সুযোগ দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে যারা শুনবেন। ওই সময়টি আমি আওয়ামী পরিবারের সন্তান হিসেবে আমার চোখে দেখা, তখন আমি ক্লাস 7-এ পড়ি, 1975 সালের 15ই আগস্ট। আমি হয়তো গুছিয়ে বলতে পারবো না, কারণ এত আবেগ আপ্লুত আমার আসছে, আমি হয়তো বলতে পারবো না। আমি যখন ঘুম থেকে উঠি, খুব সকালে আমার বাড়ির সামনে শত শত মানুষ, কারণ ছোটোখাটো একজন আওয়ামী লীগের কর্মীর সন্তান হিসেবে মানুষজন আমার পিতাকে খুবই আওয়ামী লীগের একজন এলাকার নেতা হিসেবে জানতো। কী ঘটনা ঘটেছে তখন বোধ করে বুঝে ওঠার আগেই আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, এত মানুষ কেন শেষ রাতে আমাদের বাড়িতে, সেটি একটি ছোট্ট স্মৃতি। শোনা যাচ্ছে যে আমাদের বাড়ি আওয়ামী লীগের বাড়িতে জ্বালিয়ে দেওয়া হবে। ওই সময়কার আলবদর আলশামস রাজাকার যারা ছিল, তারা সংঘবদ্ধভাবে তারা রাত থেকে প্রস্তুতি নিচ্ছে যে আমাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আমাদের আশেপাশের বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। ওই তটস্থমুখী ঘুমে আমাদের সেই সব মানুষজন তাদেরকে আক্রমণ করার জন্য একটি মহাকাণ্ড ঘটানোর একটা প্রচেষ্টা করে। সেটি যাই হোক, ওই সময়কার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের হস্তক্ষেপে হয়তো ওই সংঘাত ওখানে হয়নি। তারপরে আমার স্মৃতিতে যেটা ভাসে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু হত্যা তো নয়, যেটি আমাদের সুভাষদা অনেক উদ্ধৃতি দিয়ে বলেছে, গোটা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে, যারা নিপীড়িতের পক্ষের মানুষ, গোটা পৃথিবী স্তম্ভিত হয়েছে। শুধু হয় নাই, আপনি যে আপনার প্রথম বক্তব্যে বলেছেন আলবদর আলশামস রাজাকার 20% থেকে 25% মানুষ, যারা সে সময় তাদের সংখ্যাগরিষ্ঠ নেওয়ার জন্যে হেন কোনো অপরাধ নেই, জাতির জনককে হত্যা করে শুধু উনাকে হত্যা করে নাই, গোটা বাংলাদেশকে হত্যার যে উন্মত্ত হোলি খেলায় তারা মেতে উঠেছিল। ভোটার বলতে পারি আমরা, 20% ভোটার যারা ভোট দিয়েছিল না, তারা যে সংখ্যাগরিষ্ঠতার উন্মত্ততায় গোটা বাংলাদেশকে কোথায় নিয়ে গিয়েছিল, তার আমি নিজের চোখে তার আমি ছোট মানুষ হলেও তার সাক্ষী অনেকেই যারা আছেন তারা আর বেশি বলতে পারবেন। যখন আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগ যারা করি, তাদেরকে এত নিষ্পেষিত এবং এত নিপীড়ন করা হলো সরকারি পৃষ্ঠপোষকতায়। তখন যারা সরকার গ্রহণ করলেন, সরকারের ক্ষমতা দখল করলেন, এবং দখলকারীর নেপথ্যে যারা অস্ত্রবাজ, যারা সমাজের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, যাদের বিচারের রায় চলছে, এবং যারা কিছুদিন পরেই সদম্ভে বেরিয়ে সদম্ভে এক্স্যাক্টলি তাদেরকে এদেশেরই কিছু মুক্তিকামী মানুষ যাদেরকে পরে ধ্বংসও করেছিল। আমি সেই প্রজন্মের সন্তান হিসাবে এখন অহংকার করি, এখন গর্ব করি, তারই রক্তস্নাত সন্তান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই ভঙ্গুর বাংলাদেশকে আজকে আমাদের সামনে উপস্থাপনা করেছে, যেখানে গোটা বাঙালি জাতি নির্বিশেষে শান্তির নিঃশ্বাস প্রশ্বাস ফেলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের মূল চেতনা এবং মূল যে বঙ্গবন্ধুর যে চেতনা,
সেই চেতনাকে শানিত করে আমাদের এই প্রজন্মের আরও খানিকটা দীপ্ত কণ্ঠে এগিয়ে যাওয়া উচিত, যা বাংলাদেশ করছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এখন এই পরিস্থিতিতে আমি মনে করি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য যে বাংলাদেশ দিয়ে গেছে, যাকে কোনোভাবেই হত্যা করে হয়তো ওনার দেহকে সরিয়ে দেওয়া গেছে, কিন্তু ওনার যে আদর্শ আরও সোচ্চার হয়ে আমরা সেগুলোর সকলেরই বিচার, এবং এমনকি ওনাকে যারা অন্যায়ভাবে, শুধু ওনাকে নয়, ওনার গোটা পরিবারকে, জাতির জনকের পরিবারকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, তাদেরও বিচারের কার্যক্রম আমরা শেষ করতে পেরেছি। ঘুরে দাঁড়ানোর বাংলাদেশে আমি আশা করব প্রত্যেকটি মানুষেরই উচিত হবে এই মহানায়কের এই প্রয়াণ মাসে তাকে সশ্রদ্ধ সম্মান এবং তার রেখে যাওয়া যে আদর্শ, জননেত্রী শেখ হাসিনা যে চেষ্টা করছে তাকে সহযোগিতা করে সেই আদর্শ বাস্তবায়ন করে বিমুখ পাকিস্তানপন্থীদের মুখে ঝাঁটা মেরে স্বাধীনতার সেই যে সূর্য উদিত হয়েছে, সেই সূর্য যেন প্রখর তাপে বাংলাদেশকে আরও উজ্জীবিত করে। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান, ধন্যবাদ। পিতাও সে সময় আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। জি, ধন্যবাদ অঞ্জনদা। আজকের এই অনুষ্ঠানে, যেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 40তম শাহাদাত বার্ষিকীর এই লগ্নে আমাকে আমন্ত্রণ করেছেন আজকের এই অনুষ্ঠানে কথা বলার জন্য। আমি জিটিভি পরিবার সহ আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা জানাই যে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি শুধু একটি নাম না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার অমর কাব্যের কবি, ইতিহাসের কালজয়ী মহানায়ক। উনি পুরুষোত্তম, আমাদের পিতা, মৃত্যুঞ্জয়ী মুজিব। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যে স্বাধীনতার বিপক্ষের শক্তি, সেই পাকিস্তানের প্রেতাত্মা যারা তাকে হত্যা করে মনে করেছিল বঙ্গবন্ধুর পরিবারকে নিঃশেষ করে এই বাঙালি জাতিসত্তা, স্বাধীনতার চেতনা, সার্বভৌমত্ব সব কিছু ভুলুণ্ঠিত করে সেই পাকিস্তানি ধ্যান ধারণায় এই বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দিয়ে সেই পাকিস্তানি ধ্যান ধারণা এই বাংলার মানুষের মধ্যে প্রথিত করবে। তাদের সেই স্বপ্ন তো পূরণ হয় নাই। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সেই স্বাধীনতার চেতনা এবং আদর্শ নিয়ে দৃপ্ত পথে এগিয়ে চলছে। আজকে আমি এইটুকু বলতে চাই, যখন জাতির জনককে হত্যা করা হয় তখন আমি একেবারেই শিশু, 2 বছর বয়সও হয়তো আমার হয়নি তখন। আমি যখন বড় হই তখন আমার মার মুখে, আমার বাবার মুখে বঙ্গবন্ধু হত্যার সেই ইতিহাস, সেই নির্মম নৃশংস হত্যাকাণ্ডের ইতিহাস বাবা মার মুখ থেকে শুনতে পাই। আমার পিতাকে বঙ্গবন্ধুর মৃত্যুর পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে, বাকশালের সকল নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হয়। আমার পিতাকে সেই সময় উনি বৃহত্তর ময়মনসিংহের বাকশালের সাধারণ সম্পাদক ছিলেন এবং তাকে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার, এবং মুক্তিযুদ্ধের জামালপুর শেরপুরের অন্যতম সংগঠক ছিলেন। এবং 71 সালে 7 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সেই স্বাধীনতার ডাক দেন, স্বাধীনতার ঘোষণা দেন, সেই সর্বদলীয় সংগ্রাম পরিষদের উনি জামালপুর শেরপুর এই অত্র অঞ্চলের আহ্বায়ক ছিলেন এবং মুজিবনগর সরকার কর্তৃক নিযুক্ত বিচারপতি ম্যাজিস্ট্রেট ছিলেন। আমার পিতাকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করা হয় 1 মাস অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে, আজকের মহামান্য রাষ্ট্রপতি সহ আমার পিতাকে একই কারাগারে ময়মনসিংহে কন্ডেম সেলের মধ্যে, সেই 10 ফুটের একটি ঘর, তার মধ্যে তাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হয়। আমার বাবা মৃত্যুর মুখ থেকেও ঘুরে এসেছিল, আল্লাহ তাকে বাঁচিয়েছিল। ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল এই অত্যাচার নির্যাতনের খড়গ কৃপানে আমার বাবার জীবন সংশয় হয়ে পড়েছিল। আজকে আমি এটুকু বলতে চাই যে আমরা যে পরিবারে জন্মগ্রহণ করেছি, বঙ্গবন্ধুর আদর্শে, আমাদের রক্তে, আমাদের চেতনায়, আমাদের অস্তিত্বে আমরা ধারণ করি। আজকের এই প্রজন্ম, আমরা যারা 71 পরবর্তী প্রজন্ম, যারা সেই রক্ত নিজের ধমনীতে প্রবাহিত আমাদের, আমরা বিশ্বাস করি যে জাতির জনককে হত্যার মাধ্যমে যে ভুল সিদ্ধান্তটি, 71-এর পরাজিত শক্তি, পাকিস্তানি হানাদারদের দোসর এবং বিপদগামী যে সেনার আত্মস্বীকৃত খুনিরা, খুনি মোশতাক, জিয়াউর রহমানরা যে ষড়যন্ত্রের নীল নকশা বুনে
জাতির জনককে হত্যা করে যে স্বপ্নটি বাস্তবায়ন করতে চেয়েছিল তা বাংলার মাটিতে বাস্তবায়ন কখনো হয়নি। এবং জাতির জনক বঙ্গবন্ধুর যে আদর্শ, যে চেতনা, তার যে নেতৃত্ব, তার যে বলিষ্ঠ সাহস এবং এ দেশের মানুষের জন্য আজীবন সংগ্রামী তার যে নেতৃত্ব, তাকে কখনোই বাংলার মানুষ ভুলবে না। আজকে বাংলাদেশে সেই পরাজিত শক্তি যারা বঙ্গবন্ধুকে হত্যা করে এ দেশকে পাকিস্তানের পন্থী করার স্বপ্ন নিয়ে এগিয়ে গিয়েছিল, তারা আজকে বাংলার মাটিতে তাদের বিচার জাতির জনক বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সম্পন্ন হয়েছে। যুদ্ধাপরাধী রাজাকার জামাতে ইসলামের সেই আত্মস্বীকৃত খুনিদের, সেই দমভক্তি করা মানুষদের, সেই কুখ্যাত রাজাকারদের বিচার বাংলার মাটিতে সম্পন্ন হচ্ছে এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদেরও সেই বিচার কার্য আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। যারা এখনও পলাতক আছেন তাদেরকে অবিলম্বেই আজকের দিনে আমরা এই প্রজন্ম দাবি করি, বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এই আওয়ামী লীগের সরকারই তাদের বিচার এই বাংলার মাটিতে বাস্তবায়ন করবে এবং বঙ্গবন্ধুর স্বীকৃত সেই আত্মস্বীকৃত খুনিরা এই বাংলার মাটি থেকে তাদের যখন ফাঁসির কাস্টে ঝুলিয়ে সেই বিচার বাস্তবায়ন করা হবে, আমরা বিশ্বাস করি বাংলার 16 কোটি মানুষ তাদের কপালে লিপ্ত সেই কালো দাগ, কলঙ্কের দাগ মুছে ইনশাআল্লাহ মুক্তির নিঃশ্বাস নিতে পারে। ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরে আসবো সম্মানিত দর্শক, কিন্তু নিয়ম মাফিক ছোট্ট একটি বিরতি রয়েছে, প্রত্যাশা আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, ফিরে এলাম জিটিভি সংলাপে। শোকের মাস আগস্টের প্রথম প্রহরে আমরা কথা বলছিলাম আমাদের জনক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে। সুভাষ সিংহ রায়, আপনি আলোচনা 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধুর এবং মহাপ্রয়াণের পর দিন আপনার দি টাইমস পত্রিকায় একটা শিরোনাম হয়েছিল যে শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশ কখনোই কল্পনাই করা যায় না। আজকের জ্ঞানী গুণীজন তারা কিন্তু এই ব্যাপার নিয়ে কোনো দিন এইভাবে গভীরে প্রবেশ করেন না। অন্নদা শঙ্কর রায়ের কথা আমি একটু আগে বলেছিলাম, তিনি বঙ্গবন্ধুর মৃত্যুর পরেই লিখেছিল কাঁদো বাঙালি কাঁদো, চারিদিকে আজ অশ্রু গঙ্গা, রক্ত গঙ্গা বহমান, হবে হবে জয়, জয় শেখ মুজিবুর রহমান, যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আমাদের আজকের সারা পৃথিবীতে আপনি যত রাজনৈতিক নেতা দেখবেন, কোনো রাজনৈতিক নেতা নিয়ে সারা পৃথিবীতে এত কবিতা, এত সাহিত্য, এত প্রবন্ধ, এত শিরোনাম আপনি খুব ভালো করে জানেন। আপনার বাবা একজন খুব ত্যাগী নেতা ছিলেন বাংলাদেশের, সেই কমরেড প্রসাদ রায়ের পুরো জীবনটাই বঙ্গবন্ধু মৃত্যুর পর, বিশেষ করে জিয়াউর রহমানের শাসন আমলে পুরোটাই জেলখানায় কাটাতে হয়েছে। আমরা জানতাম না আমার বাবা কোথায় আছেন। এই যে আজকের বাংলাদেশের অনেকে কিন্তু এই ব্যাপার নিয়ে এখন আর মুখ খোলেন না। আমি যখন অঞ্জনদা, আমি একটু আপনাকে থামাই, আমি যখন ভাবি পুরনো দিনের সমস্ত গবেষণা পত্র ঘাঁটতে ঘাঁটতে আমার এই আগ্রহটা রয়েছে। বঙ্গবন্ধু মৃত্যুর পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পর বাংলাদেশের রাজনৈতিক দলের নিবন্ধন চালু করলেন। বলা হলো যে নিবন্ধন করে রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে হবে। সেই বিধিতে উল্লেখ করে দেওয়া হলো কোনো মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা আসতে পারে এমন কোনো লোকের নাম, কোনো নেতার নাম এই গঠনতন্ত্রের ঘোষণাপত্রে দেওয়া যাবে না। আজকে সত্যি সত্যি আজকের দিনে দাঁড়িয়ে স্মরণ করছি, বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে আওয়ামী লীগকে ওই সময় তার নিবন্ধন নিতে হয়েছিল। শুরু সময়টা ছিল ভয়ঙ্কর খারাপ। এবং আপনি জানেন মৌলভী সোবত বাড়ির থেকে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। তৎকালীন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লালবাগের মাহফুজ বাবু এখনো তার বোনটি চেয়ে থাকে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর যে কারণে বার্লিনে একজন তাকে জিজ্ঞেস করেছিল কবি মহাদেব সাহাকে যে আপনার পরিচয় কি, নাম কি।
পকেট থেকে তাৎক্ষণিকভাবে একটা 10 টাকার নোট যেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল বের করে দেখিয়ে বলেছিল, এই আমার পরিচয়, এই আমার ঠিকানা, এর চেয়ে বেশি কিছু জানি না। যেই বঙ্গবন্ধু শেখ মুজিব সারা জীবন লড়াই করেছেন এই বাঙালি জাতির জন্য, জীবনের অর্ধেকটা সময়, যৌবনের অর্ধেকটা সময় যে জেলখানায় কাটিয়েছেন, তাকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে। সারা পৃথিবীতে একটি মাত্র কুখ্যাত আইন যে হত্যাকারীর বিচার করা যাবে না, ইনডেমনিটি অর্ডিন্যান্স করা হয়েছে। আজকে যখন অনেকে অনেক কথা বলেন যে পুরো, আমি আপনাকে একটা জিনিস স্মরণ করে দিতে চাই, আমরা আজকের প্রজন্মের যখন নিরপেক্ষতার কথা শুনি, সংবাদ মাধ্যমের সাংবাদিকতার কথা শুনি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগেই কিন্তু এই ঢাকা শহর থেকে একজন সাংবাদিক রিপোর্ট পাঠিয়েছিলেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এমন ধরনের একটি ঘটনা বোধহয় আছে। সেই আপনি কথা প্রসঙ্গে বলছিলেন, আমার মনে হয় সম্মানিত দর্শকদের এই লোকগুলোর নামও জানা উচিত। এই যে মানে কিছুদিন আগে সাংবাদিক মারা গিয়েছেন, তিনি বঙ্গবন্ধু মৃত্যুর আগেই তিনি রয়টার্সে সংবাদ পাঠিয়ে দিলেন শেখ মুজিব নিহত হয়েছেন। এই যে দুঃখজনক ঘটনা, তিনি জানতেন এই যে ব্যাপারগুলো, এই যে বঙ্গবন্ধুকে হত্যা করার যে নীল নকশা, এটা বহু আগের থেকে হয়েছে। আমি স্মরণ করছি আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন, যে 1974 সালে বঙ্গবন্ধু এবং ইন্দিরা গান্ধী যে চুক্তি হয়েছিল, মুজিব-ইন্দিরা চুক্তি নামে খ্যাত। আজকে দেখুন বাংলাদেশের মানুষ কতটা সৌভাগ্যবান, কোনো যুদ্ধ ছাড়াই আজকে তার মানচিত্র সঠিক জায়গায় নিয়ে আসলো, ভূমি বাড়লো। আজকে 10,000 একর জমি সুসংযুক্ত হলো। এবং আজকে যান আপনি ছিটমহলগুলোতে, সেই ছিটমহলগুলোতে স্লোগান একটাই, শেখ মুজিব দিয়েছে চুক্তি, শেখ হাসিনা দিয়েছে মুক্তি। এই যে মুক্তির কথা বঙ্গবন্ধু শেখ মুজিব, আপনি দেখেন শেখ মুজিব সেই আত্মপ্রত্যয়ী নেতা, যে নেতা ফাঁসির কাজটা যেও কিন্তু মাথা নত করেননি। আপনার এখানেই আমি এই ঘটনাটি উল্লেখ করেছিলাম, শেখ আব্দুর রশিদ, সেই মিওয়ালি কারাগারের সেই কারারক্ষী তত্ত্বাবধায়ক, যিনি 16ই ডিসেম্বর বাংলাদেশে যখন নিয়াজি আত্মসমর্পণ করে, যেহেতু নিয়াজির জন্মভূমির ওই এলাকাতে বঙ্গবন্ধু কারাগারে ছিলেন, ওই পাকিস্তানি ভদ্রলোক চিন্তা করলেন শেখ মুজিবুর আক্রমণ হতে পারে, তিনি তাকে গভীর রাত্রে নিয়ে গেলেন সিহালা কারাগারে, অনেক দূরে। আপনি চিন্তা করতে পারেন, একজন পাকিস্তানি মানুষ, সে শেখ মুজিবের ব্যক্তিত্ব দেখে, তার কাছ থেকে দেখে, তার জন্মভূমির প্রতি তার ভালোবাসা দেখে, তার দৃঢ়চেতা মনোভাব দিয়ে তার প্রতি কীভাবে তৈরি হয়েছেন। আর বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমরা হারিয়েছি এই কুখ্যাত কয়েকজন মানুষকে জন্য। এবং তার রাজনীতি তারা টেনে বেড়াচ্ছে এখনো যেই প্রধান বিরোধী দল বলে দাবি করা হয় যে দলটির, সেই দলটির মাথার মধ্যে এখনো এই সমস্ত তত্ত্ব ঘুরে বেড়ায়। এখনো তারা মনে করে যে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে, এবং এই যে ভুল রাজনীতি এবং যে পাপের রাজনীতি, এই যে মহাপাপের রাজনীতি, সেই রাজনীতিতে তারা কিন্তু বেরোতে পারে। আমি অল্প একটু সময় নিই। আপনি দেখেন, আমি কবি আল মাহমুদ তো খুব বড় মাপের কবি ছিলেন। কবি আল মাহমুদ এক সময় বলা হতো যে সব কবিকে বাংলাদেশে এক পাল্লায় দিলে, আর কবি আল মাহমুদকে একদিকে দিলে আল মাহমুদের দিকে পাল্লা ভারী হবে। যদিও তার পরবর্তী সমস্ত দর্শন, সোনালী কাবিনের আল মাহমুদ আর আজকের আল মাহমুদকে বোধহয় একখানে মেলানোর তিনি জায়গা একটা নেই। কবিতা লিখেছিলেন বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে, নিশি ডাক। হ্যাঁ, নিশি ডাকে বলছেন, তুমি যখন বলেছিলে ভাইরা আমার, তখন এলোমেলো গাছেরাও সারি বেঁধে দাঁড়িয়ে গেল। তুমি যখন বললে ভাই সাহেব, তখন এলোমেলো পাখির ডাক ভিড় করে ফিরে এলো পৃথিবীর ডাঙায়। সেই শেখ মুজিবকে আমরা হত্যা করেছে যারা, তাদেরকে পৃষ্ঠপোষকতা করেছি, আর সেই রাজনীতি করতে হচ্ছে। এবং সেই রাজনীতির আপনি ধারাবাহিকতা এখনো টানছেন। আপনি 1974 সালের যে মুজিব-ইন্দিরা চুক্তি, বঙ্গবন্ধু মৃত্যুর পর অঞ্জনদা বারবার বলা হয়েছে গোলামী চুক্তি। সেই গোলামী চুক্তি আজকের বাংলাদেশের কোন প্রক্রিয়ায়, কোন জায়গায়, আজকে ছিটমহলবাসীর কাছে জিজ্ঞাসা করুন। ধন্যবাদ আব্দুল ওয়াদুদ দ্বারা। আজকে প্রশ্ন করব না। আজকের এই দিনে মহানায়কের আত্মার রুহের মাগফিরাত আমি কামনা করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আসলে এই দেশে সুভাষদা যেমনভাবে বলছিল, 1757 সালেই মীর জাফরের সৃষ্টি। সেই মীর জাফরের
শেষ খেলা আমরা দেখেছি 1975 সালে মির্জাফরের বংশধর। তখন আবার সুশীল সমাজও ছিল, কিন্তু ইয়ার লতিফ। ইয়ার ইয়ার লতিফ লতিফ। ছিলেন। যাই হোক, সেই মির্জাফরের শেষ বংশধরেরা 1975 সালে সেই কাজটি করেছে, যাদের নাম উচ্চারিত হয়েছে এখানে: মোস্তাক, চাষী নজরুল, তাহিরউদ্দিন ঠাকুর, পৃষ্ঠপোষকতায় জিয়াউর রহমান। এই নামগুলির অনুসারীরা আজ বাংলাদেশের এই প্রজন্মের কাছে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই পলাশির প্রান্তরের মির্জাফর আলী খানের বংশধর হয়েই তাদের পরিচয় হবে, এটি আমরা আশা করি। তার প্রমাণ এই বাংলাদেশের শিক্ষিত সমাজ, ভবিষ্যৎ বর্তমান প্রজন্ম রেখে চলেছে, যার কয়েকদিন আগেই যার অন্তিম কাজটি শেষ করলো এই বাংলাদেশের এই প্রজন্ম, যারা স্বাধীনতা হয়তো দেখেওনি, যারা সেই 1975 সালে আমাদেরই মতো ছোট মানুষ ছিল। তারা বই পুস্তক, সমাজ ইতিহাস, তাদের পরিবার পরিজন থেকে যে শিক্ষা গ্রহণ করেছে, আমি ধিক্কার দিই তাদের, যারা সেই শিক্ষা গ্রহণ করার, সেই শিক্ষা দেখার পরেও যারা তাদের মতিভ্রম হয় না। আমি তাদের ঘৃণা করি যে যারা এই মহানায়ককে হত্যা করতে পারে। উনি কতগুলো তথ্য উপাত্য দিয়ে উনি বলেছে, যারা সেই সময় জানতো বঙ্গবন্ধুকে হত্যা করা হবে। বঙ্গবন্ধু সেই মানুষ ছিলেন যিনি সমুদ্রের মতো, যার হৃদয়, যে সমুদ্রে সব ধরনের জিনিসই থাকে, কিন্তু সমুদ্রের পানি তো আমাদের প্রয়োজন, সমুদ্র তো আমাদের প্রয়োজন। সেই বঙ্গবন্ধুকে যারা প্রয়োজন অনুভব করেনি, তাদের যারা প্রেতাত্মা, তাদের হয়ে যারা দল গঠন করতে চায়, তাদের হয়ে যারা এই দেশের মানুষকে বোঝাতে চায়, আমি বলবো আজকের এই মাসে, এই মহান নেতার শহীদের এই মাসে তাদের শিক্ষা হোক যে আসলে বাঙালি বারবার ঘুরে দাঁড়িয়েছে তাদের মহাপুরুষদের জন্যে। তোমরা যারা মির্জাফরের বংশধর, আমি এখনও বলি তাদের প্রেতাত্মা এখনও ঘুরছে, অন্তত 20-25 ভাগ মানুষ যারা এখনও সে শিক্ষা গ্রহণ করেনি যে এদেশের সমস্ত জঞ্জাল। আজকে দেখুন, আজকে এই মাসে কিছু বলতে হয় আমাকে, অল্প 1 মিনিটে বলে শেষ করবো। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, এই বাংলাদেশের যত জঞ্জাল 1971 সালের পরে, জাতির জনকদের স্বাধীন করার পরে, 1975 সালে জাতির জনককে হত্যার পরে যত পাপ, যত অন্যায়, যত অবিচার, কোনো অন্যায় অবিচারকেই যে শাসকরা জোর করে ক্ষমতায় এসছে বারবার, বন্দুকের জোরে ক্ষমতা চুরি করে, ক্ষমতা ডাকাতি করে, তারা কখনোই মনে করেনি বাঙালির কোনো মুক্তির প্রয়োজন। আজকে যে কথাটি সুভাষদা বলছিল, সেই বঙ্গবন্ধু যে চুক্তি করে গেলেন, ইন্দিরা গান্ধীর মতো এত বড় একটি পাহাড় সমনেতা, যার একটা নখের আঙ্গুলিতে বলেছিল, আমি দেখতে চাই না পাকিস্তানি কেবল আপনার দেশের সৈন্য দেশে থাকতে পারে। পৃথিবীর কোনো দেশে কখনোই কোনো অকুপাইড সোলজাররা এত তাড়াতাড়ি চলে যায় না। কেন গিয়েছিল ইন্দিরা গান্ধী? তার মতো একজন মহানেত্রী গিয়েছিল বঙ্গবন্ধুর সেই পাহাড় সম উচ্চতার কাছে, উনি সম্মান করেছিলেন। এই সম্মানবোধ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আজ গোটা পৃথিবী দেখিয়েছে। আজকে দেখুন যে তার আমলে এবং জননেত্রী শেখ হাসিনার কত বড় আন্তরিকতা, কত বড় ভালোবাসা এই বাঙালি জাতির জন্যে, যে বঙ্গবন্ধু যে চুক্তি করে গেল, সেই চুক্তিটি নিয়ে একটি কথা কেউ কোনোদিন বলেনি। অথচ এই বাংলাদেশের ওই যে মির্জাফর ক্লিষ্ট কিছু মানুষ, যারা ভালো মানুষকে, সাধারণ মানুষকে তাদের লোভে, ওই যে মানি ইজ নো প্রবলেম পলিটিক্স, যেটা জিয়াউর রহমান সাহেব করে গেল, যে যুবকদের ধ্বংস করলো, ইয়ত কমপ্লেক্সের নামে গ্রামে দুর্নীতি দিয়ে দিল, সমস্ত জঞ্জাল আজকে ছাপ করছে জননেত্রী শেখ হাসিনা। গ্রামে মানে এই দেশকে নষ্ট করে দেওয়ার জন্য পাকিস্তান, আজকে সৌভাগ্য আমাদের জাতির জনক পণ্যের দেশে, নাহলে এটি একটি ব্যর্থ রাষ্ট্র, পাকিস্তানের সেই আল কায়দা আলবদরদের কান্ট্রি হয়ে যেত। আমাদের সৌভাগ্য যে উনি আছেন, সমস্ত জঞ্জাল সাফ করে আজকে বাংলাদেশের মানচিত্র করলো। আজকে দেখুন, মনে আছে যে একবার এই বিরোধী দলের নাম দাবি করে বলে ইন্ডিয়া গিয়েছিল, বলে পানির বিষয়ে কি বলেন, তাহলে ভুলে গিয়েছিলাম। উনি রাষ্ট্রের কথা ভুলে যান। তারা এদেশের যখন শাসক হয়ে আসেন তখন আফসোস হয়, দুঃখ হয়। আজকের এই মাসে আমরা আশা করব যে জাতির জনকের কন্যা যে জঞ্জাল সাফ করে বাংলাদেশকে একটি মুক্তির লক্ষ্যে নিয়ে গেছে। আজকে বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য, চিকিৎসা, সব জায়গায়, সব বিষয়ে আজকে আন্তর্জাতিক যারা মহাপ্রভু বলে দাবি করে, যারা স্বীকৃতি দিতে চায় না, তারাও বাধ্য হচ্ছে স্বীকৃতি দিতে। উচ্চতার কাছে কয়েকদিন আগে তো বারাক ওবামা বললেন, আমি ভেঙে বলছি না, কারণ আপনার সময় খুব সংক্ষেপ, যে বলতে তারা বাধ্য হচ্ছে যে না, বাংলাদেশে যেমন অনেকেই বলেছে, যেমন আমাদের পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী এসে বলে গেছে, আপনার যেটি দাদা উচ্চারণ করেছে যে আপনার বাবা দিয়ে গেছে মুক্তি, কি বলে চুক্তি, আপনি দিচ্ছেন বাঙালিকে মুক্তি।
আপনার বাবা স্বাধীনতা দিয়ে গেছে, আপনি সেই স্বাধীনতা রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই যে স্বীকৃতিগুলো আসছে, কিসের স্বীকৃতি এগুলো? কর্মের স্বীকৃতি, সততা, ন্যায়নিষ্ঠতা, দৃঢ়তা এবং বাঙালির প্রতি অকুণ্ঠ মমত্ববোধ আজকে বাংলাদেশের মানুষকে ঘুরে দাঁড়াতে সাহস জুগিয়েছে এবং সেটির নেতৃত্ব দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। আমি আশা করব আমাদের দেশের আপামর মানুষ, আমি একটা দলের কর্মী হিসেবে আশা করব যে এই বিষয়গুলোকে আপনার চেতনায় লালন করবেন এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান। এখানে একটি কথা উল্লেখ করতে চাই, আজকের এই দিনে জাতির জনকের মূল্যায়ন করার মতো যোগ্যতা বা ধৃষ্টতা আমার নেই, তবে আমরা বাঙালি জাতিসত্তার পরিচয় বহন করি, ধারণ করি, বুক উঁচু করে, মাথা উঁচু করে বিশ্ব দরবারে বলি, যার জন্য সেই নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1757 সালের পলাশীর প্রান্তরে অস্তমিত বাঙালির সূর্য। এই উপমহাদেশের 190 বছর এই বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। ব্রিটিশ থেকে শুরু করে পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতনের চরম কষাঘাত, সেই নির্মম শৃঙ্খল আমাদের হাতে পায়ে বেরির মতো বেঁধেছিল। সেই 200 বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে যিনি আমাদের মুক্তি দিয়েছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখানে একটি জিনিস উল্লেখযোগ্য, 1947 সালে দেশ বিভাগের পর থেকেই জাতির জনক ধর্মভিত্তিক এই জাতিরাষ্ট্র বিভাগের এই প্রক্রিয়াটি উনি মেনে নিতে পারেননি। উনি তখনই তার রাজনৈতিক দর্শন দিয়ে বুঝতে পেরেছিলেন যে ধর্মভিত্তিক ভারত এবং পাকিস্তানের এই দুই রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে এই দ্বিজাতি তত্ত্ব বা এই পৃথিবীর বুকে এই উপমহাদেশে টিকবে না। উনি বাংলাদেশের বাঙালি জাতির একটি স্বাধীন ভূখণ্ড এবং পাকিস্তানের হাত থেকে বাংলার মানুষকে মুক্তির লক্ষ্যে উনি তার রাজনৈতিক দর্শন চেতনা নিয়ে কাজ শুরু করেন। আমি শ্রদ্ধাভরে উল্লেখ করতে চাই যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী জাতির জনকের রাজনৈতিক শিক্ষক, আমাদের আব্দুল হামিদ খান ভাসানী, সমস্ত মহারথী বড় বড় জাতীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, কেউ কিন্তু এই অসম সাহস নিয়ে বাঙালি জাতিসত্তার, বাংলার স্বাধীনতার ঘোষণা দেওয়ার সৎ সাহসটি দেখাতে পারেন নাই, যা জাতির জনক 1971 সালের 7ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে, আজকের সোহরাওয়ার্দী উদ্যানে সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের মাধ্যমে বাংলাদেশের বাঙালি জাতির স্বাধীনতার সেই দৃপ্ত ঘোষণাটি দিয়েছিলেন। এবং সেই সাথে তার রাজনৈতিক দূরদর্শিতা, তার রাজনৈতিক চেতনা, তার চিন্তা এত গভীর ছিল, একই সাথে উনি যাতে রাষ্ট্রদ্রোহী না হয়ে যান, এদেশে যাতে একটা বিদ্রোহী রাষ্ট্রে পরিণত না হন, আমরা কোনো যাতে বিচ্ছিন্ন গোষ্ঠী হিসেবে, বিদ্রোহী জাতি হিসেবে নিজেদেরকে পরিচিত করতে না পারি, সেই বিষয়টির দিকে উনি খেয়াল রেখে বক্তব্য করেছিলেন এবং সে ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সম্পূর্ণ স্বাধীনতার দিক নির্দেশনা ছিল কিন্তু সেটি। তার সমস্ত বক্তব্যের প্রতিটি উচ্চারণ, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য বাঙালি জাতির মুক্তির সনদ। প্রতিটি কথা দিয়ে বাঙালি জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন, উজ্জীবিত করেছিলেন, উদ্দীপ্ত করেছিলেন। 7.5 কোটি বাঙালিকে তার এক তর্জনী হেলনে উনি একত্রিত করেছিলেন এই পাকিস্তানের মতো সশস্ত্র সামরিক বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধের মাধ্যমে লড়াই করার যে অসম সাহস উনি জুগিয়েছিলেন, সেটা একমাত্র নেত্রা বাংলাদেশের ইতিহাসে, উপমহাদেশের ইতিহাসে, বাঙালি জাতিসত্তার ইতিহাসে, 200 বছরের পরাধীন বাঙালি জাতির ইতিহাসের শৃঙ্খল মুক্তির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি একমাত্র মানুষ যা হাজারো বছরের আরাধ্য সন্তান ছিল। বাংলার মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষ 190 বছর শুধু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলেন, একটি সন্তান, একটি মানুষ, একজন আশরাফুল মখলুকাত এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করুক, যিনি বাংলাদেশকে স্বাধীনতা দিতে পারবে। 55,598 বর্গ মাইলের বাংলাদেশকে আজকের শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আরো বিস্তৃত করেছেন, আরো বড় করেছেন। 1,11,000 বর্গ মাইল সমুদ্র জয় করেছেন। অসংখ্য আমাদের অর্জন আছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। সেই মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই একমাত্র নেতা যিনি এই বাংলার স্বাধীনতা দিয়েছিলেন। তার মতো এরকম একজন নেতাকে হত্যা করে তার চেতনা, তার আদর্শ, তার দর্শন, তার নেতৃত্বকে মুছে ফেলা যাবে না। ধন্যবাদ। শেষ করবো, আমাদের হাতে 2.5 মিনিট মতো সময় আছে। তিনজনই কিছু বলবেন। সুভাষ সিংহ রায় 45 সেকেন্ড। রঞ্জনদা,
এই আগস্ট মাস আসলেই আমাদের বাঙালি হৃদয়ে রক্তক্ষরণ হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সেই গৌরীপ্রসন্ন মজুমদারের সেই লেখা, যেটা আপনি দেখেছেন যে শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে ধ্বনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। এই গানটি 7ই মেতে লোকসভায় যেদিন আমাদের এই বিলটি পাস হয়, সীমান্ত চুক্তি যে বিলটি পাস হয়, ল্যান্ড বাউন্ডারি, সেদিন কিন্তু পুরো লোকসভা কিন্তু এই গানটি শুনেছে। একজন ভারতের সংসদ সদস্য তিনি এই গানটি গেয়েছিলেন এবং পিনপত নীরবতায় সবাই উপভোগ করেছে। যারা ভেবেছিল শেখ মুজিবকে মেরে ফেলার মধ্য দিয়ে শেখ মুজিবের আদর্শকে বিলীন করে দেওয়া যাবে, তাদের কাছে আমি অনুরোধ করব তারা যেন এইটা কোনো দেখেন এবং অনুভব করেন। শেখ মুজিব যেদিন মারা যান, বঙ্গবন্ধু যেদিন মারা যান, তার সেদিন সকালে যখন বঙ্গবন্ধুর লাশটি 32 নম্বর থেকে বাদিকে যে ঢাকা শুক্রাবাদ বাস স্ট্যান্ড, ওখানে একটি পিকআপ ভ্যানের উপর রাখা হয়েছিল ত্রিপল জড়িয়ে। আহমেদ সাফা তিনি বঙ্গবন্ধু কোনো স্তুতি করেননি কখনো। তিনি যখন ওই পাশ দিয়ে যাচ্ছিলেন পাউরুটি কিনবার জন্য, কার্পু যখন তুলে নেওয়া হয়, সেই সময় দেখেছেন একটি ওই লাশ। তখন তিনি তার বর্ণনায় বলছেন যে আমি ওই ত্রিপলের মধ্য দিয়ে দেখলাম যে একটা বিশাল একটি বুড়ো আঙুল সহ একটি মানুষ, এত উচ্চতার মানুষ শেখ মুজিব ছাড়া কেউ হতে পারে না, আর এত বড় বুড়ো আঙুল এই পৃথিবীতে শেখ মুজিব ছাড়া কারণ হতে পারে না। সেই যে শেখ মুজিব, সেই শেখ মুজিবকে কি আমরা চিনেছি, আমরা জেনেছি, আমি বুঝতে শিখেছি। শেষ করতে হবে। বাংলাদেশ তিনি আজকে দিয়েছিলেন বলেই আজকে কেউ মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন। আজকে কেউ বলছেন শেখ মুজিব বলেছিলেন যে আমার 2 মেয়ে নয়, আমার 3 মেয়ে। সেই মেয়ে যখন 3বারে প্রধানমন্ত্রী দাবি করেন, সে যখন শেখ মুজিবের বিরুদ্ধে যখন গীবত গান, তখন তার জিহ্বা খসে পড়া উচিত। ধন্যবাদ আব্দুল ওয়াদুদ দ্বারা। এবং সেটি নয়, সেই মহানায়কের শাহাদাত বার্ষিকী যে জন্ম কেক কেটে জন্মদিন পালন করেন, সেই ধিক্কার আমরা জানাই। বলেছিলাম এক অনুষ্ঠানে এখানে বসে যে আসলে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের জন্মদিন 15ই আগস্ট, কারণ ওদিন থেকে তাদের রাজনীতি শুরু। এক্স্যাক্টলি তাই। আমি একটি কথা বলি, এই যে আপনার সামনে একটি বই, জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনী, যেটি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা প্রকাশ করেছেন দীর্ঘ বছর পরে, এই বইটি পড়লে বোঝা যাবে, এই বইটি যারা পড়েছে, আমি মনে করি এই বইটি আমাদের একটা আরাধ্য বই হওয়া উচিত, এই বাঙালি জাতির একটা আরাধ্য বই হওয়া উচিত। যারা পড়েনি তারা অন্যায় করছে। আমি মনে করি এটাকে সবার ওপরের একটি বই হিসাবে বাঙালি জাতির পড়া উচিত, যে বই পড়লে বোঝা যায় যে এই মানুষটির মধ্যে সততা, সত্যবাদিতা, ইনসাফ, মানব কুলের যত ধরনের ন্যায্যতা, মানব কুলের যত ধরনের, মানে কি বলবো, মানে যার উপরে আর কথা নেই মানব কুলের, সেই কথাগুলি অকপটে নির্দ্বিধায় সত্য একদম মর্মমানি দিয়ে গেছে সেই মানুষটি, সেই পিতা, সেই মহান নেতা, যাকে আমাদের জানা দরকার, চেনা দরকার, বোঝা দরকার, আত্মস্থ করা দরকার এবং প্রত্যেকটি বাঙালির হৃদয়ে লালন করে তার আদর্শকে বাস্তবায়ন করার কাজে এগিয়ে যাওয়া দরকার। ডক্টর মুরাদ। আমি সুভাষদার কথা সুর ধরে বলতে চাই যে বেগম জিয়ার দমভক্তি, তার বারবার প্রধানমন্ত্রী হওয়ার যে ইতিহাস, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের কারণেই। একইভাবে আমিও বলতে চাই যে আমি ডাক্তার মুরাদ একটা সামান্য মানুষ, আমিও এই বাংলাদেশের একটি সংসদীয় এলাকা থেকে সংসদ সদস্য হওয়ার সৌভাগ্য হয়েছিল বঙ্গবন্ধু কন্যার আশীর্বাদে, তাও বঙ্গবন্ধুর কারণেই। আজকে আমি যখন জন্মগ্রহণ করেছি, যখন একেবারে শিশু, বঙ্গবন্ধুর মৃত্যুর পর আমরা স্লেট পাথরে বাংলা অক্ষরে লেখা শিখেছিলাম। আমার পিতা লেখা শিখেছিল শেখ মুজিব, লও সালাম। এই লেখা দিয়ে যেমন আমি বাংলা অক্ষর লেখা শিখেছি, আমার পুত্র, আমার কন্যারাও সেভাবে শিখবে। এই বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার আদর্শ, রাজনীতির দর্শন বাংলার মাটিতে থাকবে, পৃথিবীর বুকে ধন্যবাদ, উজ্জীবিত থাকবে। আজকের মতো ধন্যবাদ সুভাষ সিংহ রায়, ধন্যবাদ আব্দুল ওয়াদুদ দ্বারা এমপি, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মুরাদ হাসান। সম্মানিত দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আগস্ট মাসব্যাপী চেষ্টা করব জাতির জনকের বিভিন্ন অধ্যায়, সেই সময়ের আন্তর্জাতিক রাজনীতি, স্বদেশী রাজনীতি, এই বিষয়গুলোকে তুলে আনার। আর বঙ্গবন্ধু বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, একদমই পরস্পরের একসাথে মিশে আছেন এবং বাংলাদেশকে জানতে গেলে খুব বেশি বোধহয় দরকার পড়ে না। আমরা লাল সবুজের মানচিত্রের দিকে তাকাতে পারি, আমরা আমাদের জাতীয় সঙ্গীতটি শুনতে পারি,
আমরা খুব সহজে গুগল থেকে ইউটিউবে 7ই মার্চের ভাষণটি শুনতে পারি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যেটুকু আমরা পেয়েছি পড়তে পারি, এবং এটুকু যদি আমরা ধারণ করি তাহলে শুধু বাঙালি নয়, আমরা মানুষ হয়ে উঠতে পারি, এবং সেটি সবচেয়ে জরুরি। শুভরাত্রি।